হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনাগুলো করছো এবং ভিডিওগুলো দেখছো। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনাটা করব সেইগুলো হচ্ছে কিনা যে পরিমাপকারী যন্ত্র সম্পর্কিত আর পরবর্তী অংশগুলো যেখানটায় আমরা প্রথমে পড়ে নিয়েছিলাম দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র এবং ভর পরিমাপকারী যন্ত্রগুলো। তো সেই যে যন্ত্রগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, যেমন দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র যেখানে আমরা মিটার স্কেল হিসাবে ইউজ করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ক্ষুদ্রতম ঘর যেটা আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। তো যদি কোনো বস্তু বা কোনো কিছুর দৈর্ঘ্য 1 মিলিমিটারের কম হয়, তাহলে সেখানে সরাসরি আমরা কিভাবে এই 1 মিলিমিটারেরও কম দৈর্ঘ্য আমরা মাপ করি। সেখানে জেনারেলি আমরা যেটা করে থাকি ভার্নিয়ার স্কেল নামক একটা স্কেল আমরা ইউজ করি, কিংবা হচ্ছে স্ক্রু গেজ, এই সমস্ত যন্ত্রগুলো আমরা ব্যবহার করি। তো ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ সম্পর্কে তোমরা একাদশ শ্রেণীতে ফিজিক্স নিয়ে যখন পড়বে তো সেখানে জানবে। তো ভার্নিয়ার স্কেলটা কি জিনিস সেটা সম্পর্কে ছোট্ট আমরা আলোচনা এখানে করে নিতে পারি। যেমন একটা মূল স্কেলের সঙ্গে একটা যে ছোট্ট আরো একটা স্কেল যেটা সঞ্চালন করা যেতে পারে, এদিক ওদিক স্লাইডিং করানো যেতে পারে, সেই রকম একটা স্কেল যুক্ত করা থাকে, যেখানে মূল স্কেলের ধরো 10 ঘরের সঙ্গে ওই মূল স্কেলের 9 ঘরের সঙ্গে, আমাদের এখানে ঘরগুলো সঠিকভাবে আঁকতে পারছি না, সময় যাবে। তো মূল স্কেলের 9 ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে যায়। অর্থাৎ কি? অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে স্লাইডিং করতে পারে যে স্কেলে 10টা ঘরের ভাগ এখানে 9টা ঘরের ভাগের সঙ্গে মিলে যায়। অর্থাৎ কি? ভার্নিয়ার স্কেল তার 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান যা, মেইন স্কেল তার হচ্ছে 9 ঘরের যে মান সেটা। এখন মূল স্কেল বা মেইন স্কেলের এক একটা ক্ষুদ্রতম ঘরের মান কত? এক মেইন স্কেল যে ডিভিশন সেটার মান কত আমরা জানি পয়েন্ট বা 1 মিলিমিটার কিংবা 0.1 সেন্টিমিটার। তো এখানে দেখো তাহলে ভার্নিয়ার স্কেল, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন তার মানটা কত না 1 মেইন স্কেল ডিভিশন বাই ইনটু 9/10। 10টাকে ঘরে নিয়ে এসো, তাহলে 9/10 অর্থাৎ 0.9 ইনটু 1 মেইন স্কেলের মান কত 0.1 সেন্টিমিটার। তাহলে 0.9 সেন্টিমিটার হচ্ছে 1 ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটা। তো এখন এখানে আমরা যে প্রসেসে এই পরিমাপগুলো করে থাকি সেখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে একটা মান আমরা বের করি। এক ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত না একটা মেইন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের এই পার্থক্যটা, একটা এই যে ছোট্ট একটা মেইন স্কেলের ঘর আর একটা ভার্নিয়ার স্কেলের ঘরের যে পার্থক্য, অর্থাৎ মেইন স্কেলের এই ঘর আর ভার্নিয়ার স্কেলের ঘরগুলো একটু ছোট ছোট হবে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই যে তথ্যটা বসাই 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশনের জায়গায় বসাচ্ছি 9/10 মেইন স্কেল ডিভিশন, তাহলে এখানে মেইন স্কেল ডিভিশনটাকে কমন নিলে তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস 9/10, অর্থাৎ পাচ্ছি 1/10 ইন্টু মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ 0.1 ইন্টু 0.1 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে, অর্থাৎ দুটো স্কেলের মধ্যে যে পার্থক্য। তো এখন এই পার্থক্য থেকে আমরা কি করে মাপটা করে থাকি তোমরা একটু দেখে রাখো।
যে একটা ধরো মেন স্কেল, আমরা বেশি ছবিটা আঁকছি না, ধরো এমন একটা বস্তু আঁকছি যে বস্তুটা এই যে মেন স্কেলের দুটো দাগের মাঝে রয়েছে, তো এই অংশটা এখানে 1 2 3 4 5 এর পরে রয়েছে, তাহলে মূল স্কেলের পার্টে আমরা পাচ্ছি 5 মিলিমিটার। তারপরে কত হচ্ছে এই পার্টটা সেটা আমরা নির্ণয় করব কি করে। তো এখন আমরা ভার্নিয়ার স্কেলটাকে এই বস্তুটার গায়ে এখানে জুড়ে দিয়ে আমরা দেখতে পাবো ভার্নিয়ার স্কেলের কোনো একটা মান মেন স্কেলের সঙ্গে যেখানে মিলে গেছে সেইখান থেকে কাউন্ট করা শুরু করব। তাহলে দেখতে পাচ্ছ এই যে মিলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেলের একটা একটা করে গ্যাপ হতে হতে এই যে গ্যাপটা যেটা সৃষ্টি হয়েছে সেটাই প্রকৃতপক্ষে এই গ্যাপটা। তো সেইভাবে আমরা ধরো ভার্নিয়ার স্কেলের 8 ঘরে মিলে গেছে, তাহলে 8টা ঘরের পার্থক্য যেটা সৃষ্টি হয়েছে সেটা এই প্রান্তে এই বস্তুটারই হয়েছে। তাহলে বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য কত হবে, 5 এর সঙ্গে যেটা যুক্ত হবে 8 ভার্নিয়ার ঘরের সঙ্গে ভার্নিয়ার কনস্ট্যান্টটা গুণ করলে, তাহলে হয়ে যাবে 5 মিলিমিটার প্লাস 8 ইন্টু 0.01 মিলিমিটার। তাহলে এই করে পাবো 5.08 মিলিমিটার, 5 মিলিমিটার। আর হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কোথায় পেলাম, 1.01 সেন্টিমিটার। এই গুণটা করলে সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটার বলে 0.0, মেন স্কেল হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার লিখে রাখো, 1 মিলিমিটার, তাহলে 0.1 মিলিমিটার। তাহলে মিলিমিটারে যেহেতু আমরা বের করছি 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার মানে 0.8 মিলিমিটার। তো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 5.8 মিলিমিটার। তো এইভাবে একটা তুলনামূলক স্কেলকে ইউজ করে কিভাবে আমরা 1 মিলিমিটারেরও কম ঘরটাকে আমরা মাপ করতে পারছি। তো এইভাবে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক একইভাবে স্ক্রু গেজ, সেটাও এমন একটা তোমরা স্কেল জানবে যেখানে রোটেশন স্কেল রয়েছে, অর্থাৎ একটা রোটেশন স্কেল যেখানে 100 ঘর পুরো এক পাক ঘোরালে সেই অক্ষ বরাবর স্কেলটা যেমন স্ক্রুকে ঘোরালে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক একইভাবে স্ক্রু সেখানে রোটেশন স্কেল 100 ঘর ঘোরালে বা 50 ঘর যদি আংশাঙ্কিত করা থাকে ঘোরালে সেটা সামনের দিকে যতটা এগিয়ে যাবে সেখানে আমরা বের করে থাকি স্ক্রু পিচ। সেইগুলো থেকে আরো কিছু মান তোমরা বের করবে, সেখানটার এখানে সেই আলোচনাতে আমরা আসছি না, যেহেতু এটা তোমাদের একাদশ শ্রেণীতে পরবর্তীকালে তোমরা পড়বে। তো এখানে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করে নিয়েছি। দ্বিতীয় আর একটা বিষয় আমরা এখানে ছোট্ট করে আলোচনা করতে চাই, যে ভর পরিমাপ করার সময় যে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করেছিলাম, সেই সাধারণ তুলা যন্ত্রের কয়েকটা ত্রুটি। সেই সাধারণ তুলা যন্ত্রে যদি আমরা যেটা ধরে নিয়েছিলাম দাঁড়িপাল্লা হিসেবে যেটা বা সাধারণ তুলা যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটার ধরো বলছি যে পাত্রগুলোর ভরের ডিফারেন্স আছে, কিন্তু দৈর্ঘ্যটা সচরাচর ধরে নাও প্রায় সমান আছে। যদি এই দাঁড়িপাল্লার যে পাত্রটার ভর W1 এটার W2 হয়ে থাকে, তো আমরা কোনো একটা বস্তু M এর ভর আমি মাপ করতে যাচ্ছি। তো সেটা কি করে করব, একবার আমি বাম পাশে বস্তুটাকে রেখে, তাহলে যখন বস্তুটাকে রাখছি W প্লাস M, একে এই ভরের সঙ্গে তার দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি জিটা গুণ হচ্ছে, ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে এখানে একটা ভ্রামক সৃষ্টি হচ্ছে, সেই জিটা উভয় পক্ষ থেকে কেটে চলে যাবে। এইটা তার সঙ্গে ডান দিকের যদি আমি ধরি বাটখারা ইউজ করেছিলাম M1, তো সেক্ষেত্রে W2 প্লাস M1 বাটখারা ব্যবহার করে এখানটায় এলটা প্রায় সমান ধরে নিয়ে আমি কেটেও দিতে পারি। তো এক্ষেত্রে আমি পেয়ে যাব W1 প্লাস এলটা যদি আমি এখন গুণ করে দিই, আগে অ্যাকচুয়ালি এলটাকে এক্ষুনি কাটলে সমস্যা এসে যাবে, W1 L
যদিও প্রকৃতপক্ষে ভর অসমান হলে আলম্ব যদি মাঝখানে থাকে দৈর্ঘ্য কিন্তু অসমান হওয়ার কথা। আমরা ধরে নেব এই L1 আর L2 এর যে পার্থক্যটা খুবই সামান্য। তো সে যাই হোক, W1 L প্লাস M L সমান W2 L প্লাস M1 L। তো এই যে পাত্রগুলো দৈর্ঘ্যটা প্রায় সমান আছে, তো এক্ষেত্রে সেই পার্থক্যটাকে আমরা কিন্তু সরাসরি নেগলেক্ট করতে পারি। W1 আর W2 পার্থক্যটা রয়েছে, তো এই পার্থক্যটার গুণফলটা প্রকৃতপক্ষে দৈর্ঘ্যগুলো সমতাযুক্ত হয়ে এটা পুরো ক্যান্সেল করে আমরা দিতে পারি। তো এইখানে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি, প্রকৃতপক্ষে পাত্রগুলোর ভর অসমান। তো আমরা এই যে সমীকরণটাকে এখানে গুণ করে না কেটে আমরা এম এর ভরটাকে কোন পাশে রেখেছিলাম, ধরো লেফট সাইডে রেখে আমরা অপর সাইডে বাটখারা চাপিয়েছিলাম, যে বাটখারাটার ভর ছিল M1। এখন যদি ডান পাশে এখন অল্টার করে ডান সাইডে আমি এখন রাখবো ভর আর বাম সাইডে রাখবো, তাহলে এক্ষেত্রে বাটখারা অর্থাৎ W1 প্লাস আমি মনে করি M2 বাটখারা এই পাশে রাখতে হচ্ছে, এবং ভ্রামকের নীতি অনুযায়ী এই পাশে W2 তার সঙ্গে এখানেই রাখছি ভরটা, যেটা আমরা মাপ করতে যাচ্ছি। তো এই রকম দুটো সমীকরণ আমরা পেয়ে যাব কিন্তু। তো আমরা ধরে নিচ্ছি প্রকৃতপক্ষে দৈর্ঘ্যগুলো কিন্তু প্রায় সমান। তো আমরা সেই যে সমান ভর দৈর্ঘ্যটা যেটা পাচ্ছি, আমরা যদি সেটাকে ক্যান্সেল করে দিই, তো এবং দুটো সমীকরণ যেটা আমরা দুই হিসাবে লিখলাম ভ্রামকের নীতি থেকে, যখন দুপাশে অল্টারনেটিভ একবার বাম পাশে হচ্ছে বস্তুটাকে রেখেছিলাম, একবার ডান পাশে বস্তুটাকে রেখেছিলাম, তো এই দুটো সমীকরণকে যদি আমি বিয়োগ করে দিই, এই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করি, আমরা কি পাচ্ছি দেখো, সরাসরি পেয়ে যাব M মাইনাস M2, আর এই পাশের যেটা যদি বিয়োগ করি আমরা পেয়ে যাচ্ছি M1 মাইনাস M। তো এই দুটো সমীকরণকে একটু সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাব 2M ইকুয়াল টু M1 প্লাস M2। তো এইবারে এখান থেকে যে বস্তুটার প্রকৃত ভর যেটা হবে প্রকৃতপক্ষে যে দুটো ভরের যে গড়, এরিথমেটিক মিন, যে দুটো বাটখারা আমরা ইউজ করে দুপাশে মাপ করলাম তাদের গড়, অর্থাৎ দু প্রান্তের যদি বাটখারার পাত্রগুলোর ভরের পার্থক্য থেকে থাকে, তখন কিন্তু আমরা যে প্রকৃত বস্তুটার ভর কত পাবো না, দু পাশে ভর নির্ণয় করে তাদের গড়। এবার যদি আমরা বস্তুটার ভর নির্ণয় করতে যাচ্ছি, কিন্তু হচ্ছে এক্ষেত্রে ছিল আমরা যেখানে করছি এখানটায় পাত্র দুটির ভর অসমান ছিল, এটা একটা সমস্যার মধ্যে আমরা ভর মাপ করতে যাচ্ছি, এরকম একটা ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লার ভর মাপ করতে যাচ্ছি। দ্বিতীয় আরেক প্রকার ত্রুটি হতে পারে যে দাঁড়িপাল্লার যে হচ্ছে বাহুর দৈর্ঘ্য অসমান, তখন কিন্তু ধরো দাঁড়িপাল্লার হচ্ছে বাহুগুলোর যে পাত্রগুলোর দৈর্ঘ্য ভর সমান, অর্থাৎ বাহুগুলো এক সাইডে L1 আর এক সাইডে L2, তো এক সাইডে L1 এক সাইডে L2, কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নেব W1 সমান W2 প্রায়, যদিও বাস্তবে এটা হওয়া সম্ভব নয়, কিন্তু দৈর্ঘ্যটাই এখানে আমি ফ্যাক্টর হিসেবে ধরছি। এইটা থাকলে কি করে বস্তুর একটা সঠিক ভর আমরা মাপ করব। তো আমরা ফার্স্ট কি করছি, তো বাম পাশে আমরা ধরো লেফট সাইডে বস্তুটাকে রাখছি, তাহলে বস্তুটাকে আমি যখন রাখছি, সেই বস্তুর গুণিতক এই যে বাহুটার দৈর্ঘ্য,
আর অপর সাইডে আমি যে বাটখারাটা চাপালাম মনে করলাম L1 M1 গুণিতক L2। এখন রাইট সাইডে যদি আমি বস্তুটাকে রাখি, এখন তাহলে বস্তুটাকে এখন ধরো মনে করো রাইট সাইডে রাখছি M ইন্টু L2, সেই সময় বাম পক্ষে আমাকে যত ভর বসাতে হচ্ছে মনে করি বাটখারা দিতে হচ্ছে M2 টু L1। তো এই দুটো আমি ভ্রামকের নীতি থেকে কিন্তু দুটো সমীকরণ পেয়ে যাব। তো এখন এই দুটো সমীকরণকে সরাসরি যদি ভাগ করে দাও, এই দুটো সমীকরণকে ভাগ করে দিলে তোমরা দেখো পেয়ে যাচ্ছ m/m2 ইকুয়াল টু m1/m। এই দুটো বজ্রগ্রহণ করে পেয়ে যাবে m স্কয়ার সমান m1 m2। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে m সমান m1 রুট m2। এইটা প্রকৃতপক্ষে এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল মিন। অর্থাৎ যখন দুটো দাঁড়িপাল্লার বাহুর দৈর্ঘ্য অসমান হবে তখন কিন্তু আমি বস্তুটার প্রকৃত ভর পাবো কি, দাঁড়িপাল্লার দু প্রান্তে ভর রেখে তার মাপ নিয়ে সেই দুটো মানের বর্গমূল গুণের বর্গমূল করলেই প্রকৃত মান পাবো। আবার যখন দাঁড়িপাল্লার যে পাত্রগুলোর ভরের যদি সামান্য পার্থক্য থাকে তখন আমি বাম পাশে ডান পাশে মাপ নিয়ে তাদের সিম্পল এরিথমেটিক মিন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। প্রকৃতপক্ষে এরিথমেটিক মিন আর জিওমেট্রিক্যাল মিন প্রায় সমান হয়ে দাঁড়াবে দুটোই ক্ষেত্রে। তো এইভাবে আমরা আগের ক্লাসের যে সমস্যাগুলো আমরা দেখেছিলাম যে ডিসকাশন করা যায়নি, ভিডিওটা যাতে করে বড় হয়ে যাবে, তো এখানে একটু ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ভিডিওটাকে কমপ্লিট করলাম দৈর্ঘ্য পরিমাপ আর ভর পরিমাপ সম্পর্কিত।